বাংলা ভাষা ও সাহিত্যের ক্লাসরুমে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা দশম শ্রেণীর পাঠ্যের বহুরূপী গল্পের প্রথম অংশটি দেখে নেব। গল্পকার কথাসাহিত্যিক সুবোধ ঘোষ রচিত এই বহুরূপী গল্পটি, যে গল্পটি এক ভিন্ন স্বাদের, ভিন্ন মর্যাদার একটি গল্প। গল্পের প্রথম ক্লাসে যাওয়ার পূর্বে আমরা গল্পকার সম্পর্কে কিছু কথা জেনে নিই। সুবোধ ঘোষ যে মানুষটি জন্মগ্রহণ করেছিলেন 1910 খ্রিস্টাব্দের 14ই সেপ্টেম্বর। আমাদের বুঝতে অসুবিধা হয় না, রবীন্দ্র পরবর্তী সময়ের একজন কথা সাহিত্যিক। মৃত্যুবরণ করেন 1980 খ্রিস্টাব্দের 10ই মার্চ। রবীন্দ্র পরবর্তী সময়ের যে সকল কথা সাহিত্যিকগণ বাংলা সাহিত্যের প্রাঙ্গণকে আলোকিত করেছিলেন, তাদের মধ্যে ভিন্ন ধর্মী হলেন গল্পকার কথা সাহিত্যিক সুবোধ ঘোষ। তার সাহিত্যের মধ্যে মূলত সমাজ সচেতনতার ভাব ব্যক্ত হয়েছে। বাংলা সাহিত্যের কথা সাহিত্যিক এই সুবোধ ঘোষ, তিনি সাহিত্য জগতে অনুপ্রবেশ করেছিলেন কিছুটা হলেও দেরিতে। মেধাশক্তি, চিন্তা চেতনা, অভিজ্ঞতা এই সকল কিছু নিয়ে বাংলা সাহিত্যে তিনি চিরস্থায়ী হয়ে নিজের উপস্থিতিকে পাঠক দরবারে আত্মপ্রকাশ করিয়েছিলেন। শিক্ষা জীবনে আমরা লক্ষ্য করেছি গল্পকার সুবোধ ঘোষ অত্যন্ত মেধাবী ছিলেন। প্রত্নতত্ত্ব, পুরাতত্ত্ব এবং সামরিক বিদ্যায় যথেষ্ট দক্ষতা দেখিয়েছিলেন। তার কর্মজীবনও কিন্তু বিভিন্ন রকমের, অর্থাৎ কর্মজীবনে তিনি স্থায়ীভাবে কোনো একটা জায়গায় জীবিকা অর্জনের স্বার্থে অবস্থান করেছেন তা কিন্তু নন। বাসের কন্ডাক্টর হিসেবেও কাজ করেছেন, সার্কাসের ক্লাউন হিসেবেও কাজ করেছেন, পৌরসভার 4র্থ শ্রেণীর কর্মী হিসেবেও কাজ করেছেন, চায়ের ব্যবসা করেছেন, বেকারির ব্যবসা করেছেন, আবার মালগুদামে স্টোর কিপার হিসেবেও সময় যাপন করেছেন। ফলত হলো কি, গল্পকারের জীবনে ভিন্ন স্বাদ বারে বারে এসেছে, আর সেই ভিন্ন স্বাদের বহিঃপ্রকাশ ঘটেছে সাহিত্যের প্রাঙ্গণে। প্রাণহীনকে প্রাণ প্রদানের প্রচেষ্টা আমরা কিন্তু গল্পকার সুবোধ ঘোষের সাহিত্যের মধ্যে লক্ষ্য করি। 1946 সালে তিনি গান্ধীজির সহচর ছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাটা। আসলে একজন গল্পকারকে চিনে নিতে গেলে, একজন সাহিত্যিককে চিনে নিতে গেলে একটু ইতিহাসকে উদ্ঘাটন করতে হয়। গল্পকার কথা সাহিত্যিক সুবোধ ঘোষ, যিনি গান্ধীজির সহচর ছিলেন 1946 খ্রিস্টাব্দে, 1946 খ্রিস্টাব্দ স্বাধীনতা লাভের ঠিক পূর্ববর্তী বৎসর, অত্যন্ত উন্মাদনাপূর্ণ, অত্যন্ত বিচলিত সময়ে। লক্ষণীয় এর পরবর্তী সময়ে বাংলার দাঙ্গা এবং দাঙ্গা পরবর্তী সময়ে সাম্প্রদায়িক হিংসা, তা কিন্তু গল্পকারকে ভীষণভাবে প্রভাবিত করেছিল, তাকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। তার বহিঃপ্রকাশও আমরা লক্ষ্য করেছি বাংলা সাহিত্যের বিভিন্ন অংশে, তার রচিত উপন্যাস কিংবা গল্পের মধ্যে। তার শ্রেষ্ঠ গল্পের নাম হলো অযান্ত্রিক গল্প। এছাড়াও আরো অসংখ্য গল্প রয়েছে, থির বিজুড়ি, তিলাঞ্জলি উপন্যাস রয়েছে। কর্মজীবনের ক্ষেত্রে আমরা বলেছি কিছুক্ষণ আগেই, বিভিন্ন কর্মের মধ্যে তিনি প্রবেশ করেছিলেন। তার মধ্যে লক্ষণীয়, মনে রাখতেই হবে, আনন্দবাজার পত্রিকার সহকারী হিসেবেও তিনি কর্মে যোগদান করেছিলেন এবং পরবর্তী সময়ে তিনি কিন্তু অ্যাসিস্ট্যান্ট এডিটর হয়েছিলেন এই পত্রিকার। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে যেমন ভাবে আছে অযান্ত্রিক, ঠিক তেমনি ভাবে ভারত প্রেম কথা, গঙ্গোত্রী কিংবা ভালোবাসার গল্প, শতকিয়া ইত্যাদি ইত্যাদি অসংখ্য গল্প আমরা লক্ষ্য করি। পুরস্কার হিসেবে আনন্দ পুরস্কার এবং জগত্তারিণী পদক তিনি লাভ করেছিলেন। যাই হোক, আজকের ক্লাসে আমরা যে অংশটি দেখে নেব, আজকের ক্লাসে আমরা প্রথম থেকে, অর্থাৎ হরিদার কাছে আমরাই গল্প করে এখান থেকে শুরু করে, কিংবা বিরক্ত হয়ে দু একটা পয়সা দিয়ে দেয়
এই অংশ পর্যন্ত আমরা বিশ্লেষণমূলক ক্লাসের মধ্যে থাকব এবং তার সঙ্গে সঙ্গে এই অংশের শেষ পর্যায়ে গিয়ে আমরা দেখে নেব এই অংশটুকুর মধ্যে কোন লাইনগুলি ভীষণ গুরুত্বপূর্ণ এবং সেই লাইনগুলি থেকে কেমন ধরনের প্রশ্ন হতে পারে। যাই হোক, আশা করি ক্লাসের শেষ পর্যন্ত সবাই থাকবে। বেশ, আমরা প্রথমে দেখে নিই গল্পের প্রথমে কি আছে। হরিদার কাছে আমরাই গল্প করে বললাম। শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে? উনানের মুখে ফু দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা একবার আমাদের কথার জবাব দিলেন না, কিছুই শুনিনি। তাহলে দাঁড়ালো কি, এই জায়গা থেকে আমরা একটু অন্যরকম ভাবে গল্পটি শুরু করি। হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, তাহলে আমরাটি কারা? আমরা এই আমরা সম্পর্কে একটু পরিচিত হয়ে নিই, তাহলে গল্পটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলতে খুব সহজ হবে। আসলে আমরা হলেন গল্পকার নিজে। যেহেতু গল্পকার গল্প লিখছেন, সুতরাং গল্পকার স্বয়ং সেখানে উপস্থিত, তিনি আছেন। তার বন্ধু অনাদি এবং ভবতোষ, আমরা যেটা গল্পের একদম শেষ পর্যায়ে গিয়ে দেখে নিতে পারবো, খুঁজে পাবো নাম দুটি, কিন্তু গল্পটিকে খুব সহজে পৌঁছে দেওয়ার স্বার্থে অন্তিমের দিকে এই নাম দুটি কিন্তু প্রথমেই মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে অনাদি রয়েছে, ভবতোষ রয়েছে এবং গল্পকার স্বয়ং, তিনজনে উপস্থিত হয়েছেন হরিদার বাড়িতে। হরিদাকে তারা বলছেন, শুনেছেন কি কাণ্ড? উনানের মুখে ফু দিয়ে আরো অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে এবার হরিদা কি বললেন? কোনো আমাদের কথার জবাব দিলেন না, কিছুই শুনিনি, এই জবাবটি দিলেন। তাহলে হরিদা জানেন না কোনো একটি গল্প সম্পর্কে, ঘটনা সম্পর্কে। এখানে আমরা দেখলাম এই তিনজন তারা কিন্তু হরিদার সম্মুখে গিয়ে তা জানানোর একটা প্রচেষ্টা করছেন। জগদীশ বাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? জগদীশ বাবু, নতুন একটি নাম পেলাম, নামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই জগদীশ বাবুকে নিয়ে মূলত গল্পের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে হরিদা নামক চরিত্র, কিন্তু সেই কেন্দ্রবিন্দুর পাশে যে চরিত্রগুলো কেন্দ্রীয় চরিত্রটিকে, মূলত কেন্দ্রবিন্দুতে অবস্থান করা চরিত্রটিকে অন্তিমের দিকে এগিয়ে চলতে, তার গুণাবলী প্রকাশ করতে সাহায্য করে, তার মধ্যে অন্যতম কিন্তু এই জগদীশ বাবু নামে চরিত্রটি। সুতরাং এই চরিত্রটি আমাদের প্রথম থেকে খুব সুন্দরভাবে দেখে নিতে হবে। তাহলে জগদীশ বাবু কি কিছু একটা কাণ্ড করেছেন, কাণ্ডটি কি? হরিদার তিনজন বন্ধু জানেন, অনাদি, ভবতোষ এবং গল্পকার সুবোধ ঘোষ। হরিদা জানেন না। হরিদা তখন কি বলছেন? না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো? আমাকে বলবেই বাকে। খানিকটা কোথায় যেন মনের মধ্যে একটা আক্ষেপ, একটা যন্ত্রণার বহিঃপ্রকাশ ঘটে গেল উক্ত উক্তির মধ্য দিয়ে। তিনি বলছেন বড় মানুষের কাণ্ড। বড় মানুষ বলতে ধনী মানুষের কথা বলা হয়েছে, অর্থশালী মানুষের কথা বোঝানো হয়েছে। এই অর্থশালী মানুষের কাণ্ডের খবর হরিদা জানবেই বা কেমন করে? এই জন্য কোথায় যেন একটা আক্ষেপ ঝরে পড়লো তার কথার মধ্য দিয়ে, তার কথার সুরে। আমাকে বলবেই বা কে? স্বাভাবিকভাবেই তাকে বলার মানুষের বড় অভাব বলে তিনি প্রকাশ করলেন, কিন্তু তাকে বলার মানুষের অভাব নেই। তিনটে বন্ধু তো রয়েছে, সেই তিনটে বন্ধু আজ হাজির হয়েছে সেই গল্প কথা নিয়ে। তিনি কি বললেন, সেই বন্ধুরা কি বললেন? 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশ বাবুর বাড়িতে ছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন। কদিন ছিল? 7 দিন ধরে ছিল। খুব উঁচু দরের সন্ন্যাসী, হিমালয় গুহাতে থাকেন, সারা বছর শুধু একটা হরিতকি খান, এছাড়া আর কিছুই খান না। সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি বলে অনেকেই মনে করেন। একটা ঘটনাটি এখানে হরিদার সম্মুখে উপস্থাপন করলেন তার বন্ধু তিনজন। ঘটনাটি কি? জগদীশ বাবুর বাড়িতে কোনো এক উঁচু দরের সন্ন্যাসী, তিনি এসে বাসা বেঁধেছেন। 7 দিন ছিলেন। এমসিকিউ হয়, সন্ন্যাসী বেশে বা সন্ন্যাসী এসে জগদীশ বাবুর বাড়িতে কতদিন ছিলেন, তিনি কোথায় থাকতেন? হিমালয়ের গুহাতে। এমসিকিউ হতে পারে তিনি সারা বছরে কি খান, একটি হরিতকি খান। এমসিকিউ হতে পারে, এসিকিউ হতে পারে এখান থেকে। কেমন? এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন, এগুলো খুব ভালো করে দেখে নিও। আমি একটু হাইলাইট করে দিই এখান থেকে। বেশ, এই যে এই লাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন। খুব উঁচু দরের সন্ন্যাসী, অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন। কোথায় থাকেন? হিমালয়ের গুহাতে থাকেন। বেশ, এবার এই ঘটনাটি কিন্তু হরিদার অজানা ছিল, তাই অজানা ঘটনাটি তার সামনে উপস্থাপন করলেন তার তিনজন বন্ধু। এটা শোনার পরে হরিদার অভিব্যক্তি কি হলো? হরিদা তখন কি বলছে? সন্ন্যাসী কি এখনো আছেন? হরিদা জানতে আগ্রহী হয়ে ওঠেন। কি জানতে আগ্রহী হয়ে ওঠেন? সেই সন্ন্যাসী কি এখনো আছেন না চলে গেছেন? তখন তার উত্তরে বন্ধুরা বলেন, না, চলে গিয়েছে।
আক্ষেপ করেন হরিদা। কি বলেন? হরিদা বলেন, থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। বাস্তবিক সত্য কথা, এত উঁচু দরের সন্ন্যাসী, তাই পায়ের ধুলো নেওয়াই তো কথা, শ্রদ্ধা জানানোর কথা তো বটেই। তাই হরিদা বলছেন আক্ষেপ করে, থাকলে একবার পায়ের ধুলো নিতাম। লাইনটা গুরুত্বপূর্ণ, মনে রেখো, এখান থেকে প্রশ্ন হতে পারে। বেশ, প্রশ্নটি কি হতে পারে? যে কোন প্রসঙ্গে হরিদা এমন ধরনের উক্তি করেছিলেন? কেমন? বেশ, তারপরে তা পেতেন না। উত্তরে বন্ধুরা জানাচ্ছেন, তা পেতেন না হরিদা, সে ভয়ানক দুর্লভ জিনিস। সে ভয়ানক দুর্লভ জিনিস, লাইনটি থেকে প্রশ্ন হয়, ভয়ানক দুর্লভ জিনিসটি কি? দুর্লভ মানে হলো যা সহজে লাভ করা যায় না। তাহলে ভয়ানক দুর্লভ জিনিসটি কি? ওই সন্ন্যাসীর পায়ের ধুলো হলো ভয়ানক দুর্লভ জিনিস, তা সহজে পাওয়া যায় না। শুধু ওই একা জগদীশ বাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো দেননি সন্ন্যাসী। তাহলে সন্ন্যাসী তার পায়ের ধুলো মোটে কাউকে দেননি, পাছে ক্ষয়ে যায় পা। তার পিছনে অনেক কারণ আছে, অনেক যুক্তি অবস্থান করছে। বেশ, তাহলে সেই সন্ন্যাসী পায়ের ধুলো দেননি জগদীশ বাবু ছাড়া অন্য কাউকে। খবরটি জানিয়ে দিলেন বন্ধুরা তাদেরই বন্ধু হরিদাকে। হরিদা তখন প্রশ্ন করেন, কেন? তার উত্তরে বন্ধুরা কি বলছে আমরা এখানে দেখে নেব। মূলত হরিদা জানতে আগ্রহী হয়ে ওঠে যে কেন এমন হয়েছিল, জগদীশ বাবু কিভাবে এই পায়ের ধুলো নিয়েছিলেন সেটা জানাচ্ছে তখন তার বন্ধুরা। জগদীশ বাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা গিয়ে দিলেন, নতুন খড়ম পড়লেন, আর সেই ফাঁকে জগদীশ বাবু পায়ের ধুলো নিয়েছিলেন। হরিদা, বাহ, এ তো বেশ মজার ব্যাপার, এ তো বেশ মজার ব্যাপার, অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন। সুতরাং আমরা এই স্থানটি থেকে এই সন্ন্যাসী যে কিনা সর্বত্যাগী, সন্ন্যাসী তো সেই হন যিনি সমস্ত কিছু ত্যাগ করতে পারেন অবলীলায়। সন্ন্যাসী তো সেই হয়ে থাকেন যিনি মোহকে অতিক্রম করে সমস্ত যন্ত্রণাকে স্বীকার করে নিতে পারেন। সন্ন্যাসী তো সেই হন যিনি ইহজগতের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য, সমস্ত সম্পত্তির ভাবনা তাকে অবলীলায় অতিক্রম করে যেতে পারেন। কিন্তু আমরা এই স্থানে এক সন্ন্যাসী পেয়েছি, যে সন্ন্যাসী সেই হিমালয়ের গুহা থেকে এসেছে বা হিমালয় থেকে এসেছে, হিমালয়ে বাস করেন। তিনি পায়ের ধুলো দেন না, কিন্তু জগদীশ বাবু যখন কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে তার দিকে এগিয়ে দিয়েছিলেন তখন সন্ন্যাসী কিন্তু পা বাড়িয়ে দিয়েছিল। তাই সন্ন্যাসী সম্পর্কে আমাদের এখানে একটি প্রশ্ন থেকেই যায় যে আদৌ সন্ন্যাসী কি সত্যি ত্যাগী? না, বাস্তবিকভাবে সন্ন্যাসী কিন্তু ত্যাগী নন। তাই সন্ন্যাসী এমন আচরণ করেছেন, আর সেই আচরণ করার ফাঁকেই জগদীশ বাবু কিন্তু তার পায়ের ধুলো নিয়েছিলেন। তাহলে এখানে সন্ন্যাসী যেমন ভাবে সৎ প্রকৃতির নন, জগদীশ বাবু তাকে চিনতে সমর্থ হননি। দুজনের মধ্যেই খামতি রয়েছে। এক জগদীশ বাবু মানুষ চিনতে সমর্থ হননি, ঠিক উল্টো দিকে সন্ন্যাসী তিনিও সৎ প্রকৃতির নন। আমরা এই জায়গা থেকে বুঝে নিলাম জগদীশ বাবু চরিত্রের গুণটি আমরা কিন্তু দেখে নিলাম, এখান থেকে প্রথম গুণটি পেলাম। এই গুণটি কি? তিনি মানুষ চিনতে সমর্থ হননি। কেমন? বেশ, এরপরে কি আছে? হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশ বাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভিতরে ফেলে দিলেন। এই জায়গাটা অত্যন্ত এক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেবার সময় কি হলো? জগদীশ বাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভিতরে ফেলে দিলেন, আর সন্ন্যাসী হাসলেন, চলে গেলেন। সুতরাং সন্ন্যাসী সম্পর্কে আমরা মোটামুটি ভাবে এখান থেকে বুঝে গেলাম যে এই সন্ন্যাসী আসলে কেমন। ইহজগতের সুখ স্বাচ্ছন্দ্যকে অতিক্রম করতে পারেননি। যিনি পারেন না তিনি সন্ন্যাসী নন। সুতরাং এই সন্ন্যাসীর মধ্যে যে খামতি রয়েছে আমি কিছুক্ষণ আগেই বললাম, তা কিন্তু স্পষ্ট হলো। বেশ, আর জগদীশ বাবু তা চিনতে সমর্থ হননি, তাও স্পষ্ট হলো। বেশ, এই ঘটনাটি শুনলেন কে? শুনলেন? হরিদা শুনলেন। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। লাইনটি থেকে প্রশ্ন হতে পারে, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। কোন গল্পটি শুনে হরিদা কেন গম্ভীর হয়ে গিয়েছিলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন, তোমরা লিখে নিতে পারো প্রশ্নটি, যে কোন গল্পটি শুনে কেন হরিদা গম্ভীর হয়ে গিয়েছিলেন। কেন, তার উত্তর আমি পরে আসছি। অনেকক্ষণ চুপ করে রইলেন, আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার কোনো কান নেই। তাহলে হরিদা নিজের মধ্যেই নিজেকে খুঁজে নেওয়ার প্রচেষ্টা করলেন। হরিদা এক বিচিত্র চরিত্র, এক বর্ণময় চরিত্র এই গল্পের মধ্যে। যে হরিদা চরিত্রের মধ্যে আমরা এক অদ্ভুত সত্য
তাকে খুঁজে পেতে পারি। সেই হরিদা তখন কি করলেন, অনেকক্ষণ চুপ করে রইলেন। আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার কোনো কান নেই, শুনছে না। হরিদা কেন শুনছে না? আমরা বুঝতে পারছি হরিদার মনের মধ্যে হয়তো কোনো একটা আলোড়ন ঘটছে, যে আলোড়ন থেকে সৃষ্টি হবে নতুন সৃষ্টি, জন্ম নেবে নতুন ভাবনা। তাই হয়তো হরিদা নিশ্চুপ ভাবে আছেন। গল্পের নাম বহুরূপী, বহু রূপ ধারণ করেন যিনি। মূলত এখানে বহু রূপে আমরা পেতে পাই হরিদা নামক চরিত্রটিকে। আমার প্রথমেই বলে নেওয়াটা সঙ্গত ছিল, কিন্তু ঘটনাক্রমে বলিনি। আসলে হরিদা চরিত্রের রূপকে উন্মোচন করবার স্বার্থে বহুরূপী শব্দটিকে আমি বিশ্লেষণ করব পরে, এটা ভেবে নিয়েছিলাম। হরিদা নামে চরিত্রটি বহু রূপের আধারে গড়ে ওঠা চরিত্র। বহুরূপী তো সেই যে বিভিন্ন রূপ ধারণে সক্ষম, যে বিভিন্ন রূপে আত্মপ্রকাশ করে সেই রূপের মধ্যে অবস্থান করা সত্তাকে সকলের সামনে উন্মোচিত করতে সক্ষম। তিনিই তো বহুরূপী। যদিও প্রাসঙ্গিকভাবে আমরা প্রত্যেকটি মানুষই বহুরূপী। যদি প্রশ্ন হয় তোমাদের মনে, যদি জানতে চাও কেন, তার উত্তরে বলি, আমরা কেন বহুরূপী। আসলে ভেবে দেখি, শিশুকাল থেকে শুরু করে জীবনে এগিয়ে চলার পথে আমরা বহু রূপ ধারণ করি। কখনো সন্তানের রূপ ধারণ করেছি, কখনো যেমন তোমরা এখন শিক্ষার্থী হিসেবে আমার কথা শুনছো, শিক্ষার্থীর রূপ ধারণ করেছ। আমি শিক্ষকের রূপ ধারণ করে তোমাদের সামনে অবস্থান করছি। একই রকম ভাবে কখনো আমি কারো অগ্রজ হিসেবে অবস্থান করব, অনুজ হিসেবে অবস্থান করব। তোমরাও ঠিক তাই একই রকম ভাবে বহু চরিত্রে অভিনয় করে চলেছ এই নাট্য রঙ্গমঞ্চে, পৃথিবীর বুকে। সুতরাং পৃথিবীর বুকের এই নাট্য রঙ্গমঞ্চে আমরা প্রত্যেকেই বহুরূপী। বহু রূপের আধারে গড়ে ওঠা আমরা এক একটি সত্তা। তা আমরা প্রতিক্ষণেই বিভিন্ন রূপকে পৃথিবীর সম্মুখে, সকলের সম্মুখে প্রস্ফুটিত করবার আশায় মত্ত হয়ে আছি। যে যত সুন্দরভাবে তাকে পরিচালিত করতে পারেন, তাকে প্রস্ফুটিত করতে পারেন, তিনি ততটাই সফল হয়ে ওঠেন। তাই আমরা সবাই বহুরূপী। হরিদা নামে চরিত্রটিও কিন্তু বহুরূপী। তাই হরিদা অনেকক্ষণ চুপ করে রইলেন এই ঘটনাটি শুনে। তারপরে কি হলো? অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন। হরিদার উনানের আগুন তখন বেশ গনগন হয়ে জ্বলছে। এই লাইনটি কিন্তু অতি সামান্য কোনো লাইন নয়, এই লাইনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন। এটা আমাদের বুঝে নিতে হবে। হরিদার উনানের আগুন আমরা দেখেছি প্রথমে গল্পের, হরিদা উনুনে ফুঁ দিয়ে ধোঁয়া উড়াচ্ছিল, এখন উনুনের আগুন গনগন করে জ্বলছে। দুটো বিষয়ে লাইনটি সংযোগ করেছেন গল্পকার। একটা হলো গুরু নিহিত বিষয়ে, আরেকটা হলো সাধারণ দৃষ্টিভঙ্গিতে। সাধারণ দৃষ্টিভঙ্গিতে উনুনে আগুন জ্বলছে, আর গুরু নিহিত যে দৃষ্টিভঙ্গিতে কি হয়েছে, হরিদার উনুনের আগুন, অর্থাৎ হরিদার মনের মধ্যে তখন এক নতুন ভাবনা উন্মোচিত হয়েছে। যে সন্ন্যাসীর রূপ ধারণ করে যেমন ভাবে এক সত্যি অসৎ মানুষ জগদীশ বাবুর সম্মুখে উপস্থিত হয়েছিলেন, সেই রকম সন্ন্যাসীর রূপ ধারণ করলে কেমন হয়। আমরা এই গল্পের মধ্যে হরিদাকে বিভিন্ন রূপে দেখব। যখন ঘটনাটি শুনলেন তখন সেই রূপ ধারণ করবার মতো ইচ্ছে তার মনের মধ্যে জেগে উঠল। সুতরাং তার মনের মধ্যে আগুন তখন জ্বলছে। আগুনটি কি? স্বচ্ছতার আগুন, দৃপ্তির আগুন। আর সেই দৃপ্তিতে তিনি আজ স্পষ্ট হয়ে উঠেছেন। স্পষ্ট কিভাবে হয়ে উঠতে চাইছেন? সন্ন্যাসীর বেশ ধারণ করে স্পষ্ট হয়ে উঠতে চাইছেন। আমাদের চায়ের জন্য এক হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনানে চড়ালেন। বেশ, তারপরে ঘটনাক্রমে সাধারণ অর্থকে, বিষয়কে তিনি তুলে ধরলেন, তথ্যকে সামনে তুলে ধরলেন। এরপরে শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর। এই জায়গায় আমরা হরিদা সম্পর্কে জানবো, তথ্য ভিত্তিক এই জায়গায় জানবো। হরিদা কেমন জায়গায় থাকে? সরু গলির মধ্যে একটা ছোট্ট ঘরে হরিদা বাস করেন। আর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর। চা, চিনি আর দুধ আমরাই দিয়ে আসি, হরিদা শুধু তার উনানের আগুনের আঁচে জল ফুটিয়ে দেন। এইভাবে একটা আড্ডা, একটা গল্প, বন্ধুত্বের আবেশ তা কিন্তু গড়ে ওঠে। আমরা দেখলাম হরিদার ঘরে। হরিদার কাছে তারা প্রতিনিয়ত আসেন। আসলে সেই মানুষের কাছেই তো ছুটে যাওয়া যায় যার কাছ থেকে জীবনের সুরকে খুঁজে পাওয়া যায়। সেই মানুষের কাছেই ছুটে যাওয়া যায় যে মানুষ
পৃথকভাবে মৌলিকভাবে জীবনযাপন করার স্বপ্ন দেখে, হরিদা ঠিক সেই রকম একটি চরিত্র। তাই তার কাছে কখনো অনাদি ভবতোষ এবং গল্পকার বারে বারে ছুটে যান। খুবই গরিব মানুষ হরিদা, কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যে যেন একটা বাধা আছে। ইচ্ছে করলেই কোনো অফিসে কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেতে পারতেন তিনি, পারেন হরিদা, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই ধরনের কাজ হরিদার জীবনে পছন্দই নয়, অর্থাৎ হরিদা চান না একঘেয়ে কাজ করতে, একই রকম ভাবে কাজ করতে। তাই হরিদা কখনোই কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ নিতে চাননি, অফিসের কাজ নিতে চাননি, কারণ সেখানে প্রাণ নেই বলে হরিদার মনে হয়েছে। আর প্রাণ যেখানে নেই সেখানে সত্তা বেঁচে থাকে কি করে? তাই হরিদা কখনোই চাননি ওই সংকীর্ণতার আবেশে নিজেকে বন্দি করে রাখতে। একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। তাই ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে একই রকম ভাবে বিধিবদ্ধ বাধা জীবনের মধ্যে হরিদা নিজেকে জড়িয়ে ফেলতে চাননি। ও হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। আর সে কারণেই কিন্তু হরিদার জীবনে স্বাচ্ছন্দ্য আসেনি। ওই মানুষগুলোর জীবনে স্বাচ্ছন্দ্য আসে না যারা সংকীর্ণতার মোহে নিজেকে আঁকড়ে নিতে চান না, স্বাধীনতার সঙ্গে কাজ করতে চান। তাদের জীবনে কিন্তু স্বাচ্ছন্দ্য আসে না। এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। অর্থাৎ এই অভাব, যে হাঁড়িতে ভাতের বদলে জল ফুটছে, এই যে অসহ্য অভাবটাকে সহ্য করে নিতে চান হরিদা, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। সুতরাং আমরা কিন্তু এক অদ্ভুত চরিত্রের হরিদাকে খুঁজে পাচ্ছি। অর্থাৎ তিনি না খেয়ে থাকবেন তবু ভালো, কিন্তু কোথাও গিয়ে বন্দি দশায় জীবন কাটাতে চান না। সুতরাং হরিদা চরিত্রটি ভিন্ন ধর্মী চরিত্র, আর পাঁচটা চরিত্রের থেকে একটু পৃথক চরিত্র। এটা নিয়ে আর কোনো আমাদের বুঝতে অসুবিধা নেই। এরপরের লাইনটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ লাইন, এবং এই গল্পের একেবারে বলা যেতে পারে মূল প্রধান প্রাধান্যপূর্ণ লাইন। যে লাইনটিতে বলা হচ্ছে হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন। হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য কি প্রশ্ন হতে পারে, বা গল্পকার হরিদার জীবনকে নাটকীয় বৈচিত্র্যে পূর্ণ বলে মনে করেছেন কেন, এইভাবে প্রশ্ন হতে পারে। কেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন। এর উত্তরটি লিখতে গেলে গল্পের শেষ পর্যন্ত জানতে হবে, তারপর লিখতে হবে। প্রশ্নটি লিখে রাখবে, পরে কাজে লাগবে। তাহলে হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্য আছে। কেমন নাটকীয় বৈচিত্র্য, তার দৃষ্টান্ত হিসেবে এখানে কয়েকটা কথা। আর সেটাই যে হরিদার জীবনের পেশা, আর ওই নাটকীয় বৈচিত্র্যই হরিদার জীবনের পেশা। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে কি করেন, যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা। তারপরে একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন। কেউ চিনতে পারে না। যারা চিনতে পারে 1 আনা 2 আনা বকশিশ দেয়, 1 আনা 2 আনা বকশিশ দেয়, মনে রাখতে হবে। যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না, কিংবা বিরক্ত হয়ে 2-1 পয়সা দিয়ে দেয়। সুতরাং এই জায়গা থেকে আমরা জানছি যে হরিদা এইভাবে নিজের জীবনকে ছন্দবদ্ধ করে তুলেছেন। ছন্দহীন জীবনকে ছন্দবদ্ধ করে তোলা। কেমন বিষয়টা, কেমন নাটকীয় বৈচিত্র্য কি, এই জায়গায় একটু বুঝে নিই আমরা। নাটকীয় বৈচিত্র্য কেমন? নাটকীয় বৈচিত্র্য বলতে কি বোঝায়? নাটকে যেমন প্রতি মুহূর্তেই, প্রতি কোণে কোণেই, নাটকের প্রতি মোড়েই অবস্থান করে নতুন নতুন উদ্ভাবনী দিক। একটি নাটকের রূপে আমরা কি দেখেছি? প্রথমে অবস্থান করে দ্বন্দ্ব, দ্বন্দ্বের পরে অর্থাৎ প্রথমে কনফ্লিক্ট, তারপরে ক্লাইম্যাক্সে পৌঁছে যায়, তারপরে আবার সমাধানের ইঙ্গিত দেয়। ঠিক তেমনি ভাবে এই নাটকে যেমন ভাবে প্রতিক্ষণেই নতুন নতুন দিক উদ্ভাবিত হয়, নতুন রসের উদ্ভাবন ঘটে, ঠিক তেমনি ভাবে হরিদার জীবনও নাটকীয় রসে যেন পূর্ণ, নাটকীয় বৈচিত্র্যে পূর্ণ। সেই নাটকীয় বৈচিত্র্যের মধ্যে আমরা কি দেখছি? সেই নাটকীয় বৈচিত্র্যের মধ্যে তার ভাতের হাঁড়ির দাবি মেটানোর জন্য তিনি মাঝে মাঝেই কি করেন? ছদ্মবেশ ধারণ করেন, বহুরূপ ধারণ করেন। বহুরূপ ধারণ করে মানুষকে একটু আনন্দ দেওয়ার প্রচেষ্টা করেন, চমকে দেওয়ার প্রচেষ্টা করেন, অভিভূত করবার প্রচেষ্টা করেন।
এবং সেই অভিভূত করবার মধ্য দিয়ে, চমক সৃষ্টি করার মধ্য দিয়ে হরিদা যেন নিজে আনন্দ অনুভব করেন, আর তাই হরিদার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দেয়। বেশ, আমাদের এইটুকুই আজকের ক্লাসে থাকবে। আমি প্রথমে বলেছি এই অংশটুকু থেকে যে প্রশ্নগুলো হতে পারে আমি ইতিমধ্যে আলোচনা করে দিলাম ভিতরে, তবুও তা সত্ত্বেও আমি প্রশ্নগুলো আরেকবার দেখে নেওয়ার জন্য এখানে দিয়ে দিয়েছি। হরিদার কাছে আমরা গল্প করে বললাম, কারা হরিদার কাছে কি বলেছিল, কারা, আমি প্রশ্ন উত্তর বলে দিয়েছি, অনাদি ভবতোষ এবং গল্পকার। তারা হরিদার কাছে কোন গল্পটি বলেছিল সেটা লিখবে এখানে। দ্বিতীয় প্রশ্ন, হরিদার উনানের আগুন তখন বেশ গনগন হয়ে জ্বলছে, অংশটি ব্যাখ্যা করো। দুটো বিষয়ে উনুনের আগুনটি বলবে, একটা হলো সাধারণ দৃষ্টিভঙ্গিতে, আরেকটি উনুনের আগুন বলতে তার মধ্যের যে ভাবনার সত্তা তা নতুন করে জেগে উঠেছে এই গল্পের মধ্য দিয়ে, আর সেই গল্প শুনে তিনি মনে করেছেন তাকেও সন্ন্যাসীর বেশ ধারণ করতে হবে, সে কথা বলতে হবে। তৃতীয় প্রশ্ন, হরিদার জীবনে সত্যি নাটকীয় বৈচিত্র্য আছে, তার জীবনের নাটকীয় বৈচিত্র্যগুলি উল্লেখ করো। তার খানিকটা দৃষ্টান্ত আমরা এই আজকের ক্লাসের মধ্যে দেখে নিয়েছি, আর আমি বলেছি গল্প পুরোটা হয়ে গেলে তখন কিন্তু পুরো অংশটির উত্তর সুন্দরভাবে লিখতে পারবে। এই লাইনটি নিরিখে যে প্রশ্নটি হবে তার উত্তর সুন্দরভাবে লিখতে পারবে। যাই হোক, ক্লাসের সঙ্গে এইভাবে থাকো, আর পরের ক্লাস অপেক্ষা করো পরের ক্লাসের জন্য। সকলকে ধন্যবাদ।